তোমাদের স্পেশাল গেস্ট কখন আসবে? না সে না এলে কি আমাদের কপালে হরি মটর জুটবে না? দাদান সে তো আসছে, অন দ্য ওয়ে। না না, আমি ভাবছিলাম গেস্ট না এলে তো আবার আমরা খেতে পাবো না। দাদান এটা কি উচিত তুমিই বলো তো? তোমরাই তো বলো অতিথির আগে খেতে নেই, অতিথি নারায়ণ টারায়ণ নাকি সব। হ্যাঁ, এ আমি কি শুনছি? এসব কি কথা? বাবা, কেন ঠাম্মি, তোমরাই তো বলো। তোমরা যদি সবাই এখন খেয়ে নাও, সে কি এসে একা একা খাবে? সে দেখতে ভালো লাগবে, তোমরা বলো। ঠিকই তো, এটা কিন্তু ভারী অন্যায়। আমি এই ব্যাপারে একদম মুন্নিকে সাপোর্ট করছি। আগে অতিথি আসবে, তারপর সবাই মিলে একসাথে খেতে বসবো। লাভ ইউ জিম্মি। ওহে অলোক, চলো আমরা বরং তাহলে একদম দাবাই খেলি নাকি? হ্যাঁ, তা যা বলেছেন, দাবাই হয়ে যাক তাহলে। বাহ, সব অ্যারেঞ্জমেন্টস দেখছি হয়ে গেছে। শ্যামা, তোমার ফোন এসেছে, একটু কথা বলে নাও। এখন আমার কে? রাধা দিদিকে তো বারণ করলাম বারবার করে যেন ফোন না করে, তার সত্ত্বেও এখন আবার ফোন করেছে। আবার নতুন কোনো বিপদের কথা বলবে না তো? মা, আমি একটু আসছি। হ্যাঁ নিখিল, কার ফোন রে? ছোট বৌমা ফোন নিয়ে ওপরে চলে গেল, কোনো সমস্যা হয়েছে নাকি রে? না না, কোনো সমস্যা না। শ্যামার চেনা পরিচিত একজন কল করেছে। আচ্ছা মুন্নি, তো স্পেশাল গেস্ট কখন আসবে? এই তো পাপা এসে পড়লই বলে। বলছিলাম বাবা, আমি একবার ওপরে যাচ্ছি। তোর আবার কি যাওয়ার দরকার? অফিসের কাজ করবি তো। আজকে আমাদের সঙ্গে একটু বস না, দেখছিস বাচ্চা দুটো এত আনন্দ করছে। না মা, আমি এক্ষুনি চলে আসবো। অফিসের কাজ করব না। আসলে শ্যামা যার সাথে কথা বলছে সে আমাকেও চেনে, বাই চান্স যদি আমার সাথে কথা বলতে চায়। তাছাড়া আমারও উচিত একবার কথা বলে নেওয়া, তাই যাচ্ছি। ঠিক আছে, যা, দেরি করিস না আবার। বলো রাধা দিদি। বাবা শ্যামা, একবারে যে তুই আজকে আমার ফোনটা ধরে নিলি, এটা দেখি আমার খুব ভালো লাগছে। কি বলতে ফোন করেছো সেটা বলো। আমি তো তোমাকে ফোন করতে বারণ করেছিলাম। আমি তো তোমাকে বলেছিলাম যে প্রয়োজন পড়লে আমি তোমাকে ফোন করে নেব। তারপরেও কেন ফোন? শ্যামা, তোর কথা মতো আমি চলবো না। আমার ইচ্ছা, আমি যখন খুশি তখন ফোন করব। ঠিক করনি রাধা দিদি। দেখো, সব সময় সব জায়গায় তো আর তোমার জোর খাটবে না, তোমার ইচ্ছে মতো সবকিছু হবে না। তাছাড়া কালকে তো আমি তোমাকে বললাম যে আমি বাড়ির কাউকে জানাইনি, তাই তুমি আমাকে ফোন করবে না। যা বলার আছে সেটা আমরা বাইরে কথা বলে নেব। দেখো রাধা দিদি, তুমি কিন্তু আমার প্রথম শর্তই মানোনি, কিন্তু তারপরেও আমি রায়ের হয়ে গান গাইব। আর তার জন্য আমার আরও একটা শর্ত আছে, আমার দ্বিতীয় শর্ত। দেখো, তুমি আমার এই শর্তটা নাই মানতে পারো, আমরা হয়তো পথে বসবো, কিন্তু আবার নিজেদের ক্ষমতায় উঠেও দাঁড়াবো। তোমার মেয়ের কিন্তু আর বিখ্যাত হওয়া হবে না, কারণ তোমার মেয়ের হয়ে গান গাইবার জন্য তো তুমি আমার গলা আর পাবে না। আর যদি অন্য কাউকে দিয়ে গান গাওয়াও, তবুও সে তোমার মেয়েকে জয়ী করতে পারবে না। শ্যামা, তোর খুব অহংকার, তাই না? অহংকার তো তুমিই বাড়িয়েছো। বারবার করে বিখ্যাত হওয়ার জন্য তুমি আমার গলা ধার নিয়েছো। যাক, যাকে ফোন যখন তুমি করেছো, তখন ফোনেই না হয় বাকি কথাটা সেরে নি। বল বল, তোর কি প্রধান এবং দ্বিতীয় শর্ত আছে, বল আমাকে। দেখো, আমার মনে হয়েছে, আমি তাই তোমাকে বলছি। আমার মনে হলো যে তোমাকে হয়তো এই কথাটা মনে করিয়ে দেওয়া উচিত। দেখো রাধা দিদি, আমি কিন্তু তোমার হয়ে জলসায় গান গাইতাম, আর রায়ের হয়ে কিন্তু আমি কম্পিটিশনে গান গাইব। বাই চান্স যদি ধরা পড়ে যায় বা কেউ দেখে ফেলে, তাহলে কিন্তু রায় ডিসকোয়ালিফাইও হয়ে যেতে পারে।
সেসব ব্যবস্থা তুমি করে রেখেছো তো, মানে কথা বলে রেখেছো তো? শ্যামা, এসব কথা নিয়ে না তোকে বেশি চিন্তা করতে হবে না। সঙ্গীতের মহাযুদ্ধের অনেকে আমার কেনা আছে। শ্যামা, তুই হয়তো একটা কথা ভুলে যাচ্ছিস, রাধারানী দত্তের এখন অনেক টাকা, আর টাকা থাকলে পুরো জগৎ কেনা যায়। সেই যোগ্যতার থেকে যদি কেউ বেশি কিছু পেয়ে যায় তাহলে সে সেটার অপব্যবহারই করে, যেটা তোমাকে দেখে খুব ভালো করে বোঝা যায় রাধা দিদি। শ্যামা, একটু আস্তে রাধা দিদি, কারণ তোমাকে কিন্তু আমি এখনো পর্যন্ত আমার শর্তটা জানাইনি। শোন, তোদের বাড়ি গাড়ি সম্পত্তি সব আমার হাতের মুঠোয়। আর বড় বড় কথা বলছিস না, যতই শ্যামা চৌধুরী তুই তেজ দেখাস আর বড় বড় কথা বল, বলছিস না আবার উঠে দাঁড়াবি, অত সহজ নয়। আর তোর যদি ভয়ই না থাকতো তাহলে তুই আমার ফোনটা তুললি কেন? তুই যে মনে মনে ভয় পাচ্ছিস সেটা আমি যথেষ্ট বুঝতে পারছি, না হলে তুই ফোনটা তুলতিস না। দেখো রাধা দিদি, তোমারও কিন্তু হারানোর ভয় আছে, কারণ যদি শুধুমাত্র আমি অসহায় হতাম তাহলে তুমি আমার শর্ত মানা তো অনেক দূরের কথা, শুনতেও না। যাক, এসব কথা এখন ছাড়ো, আমার শর্তটা বলি। দেখো, রায়ের হয়ে গান গাইলে যে তুমি আমাদের সবকিছু ফিরিয়ে দেবে, সেটাই বা আমি কি করে বিশ্বাস করব বলো তো? এই, এত বোঝাবুঝির কি আছে? আমি কিচ্ছু তোদেরকে ফিরিয়ে দেব না, জাস্ট কন্ট্রাক্ট পেপারে 1 বছর লিখে দেব। হ্যাঁ, তাহলেও হবে, কিন্তু সেটার যে তুমি আমাদের ফিরিয়ে দেবে সেটাই বা আমরা কি করে বিশ্বাস করি? মানে? মানে আমি বলতে চাইছি যে গান গাওয়া ধরো হয়ে গেল, তারপর যে তুমি আমাদেরকে ঠকাবে না সেটার কি গ্যারান্টি আছে বলো? এই শ্যামা, তোকে আমার মুখের কথাতেই বিশ্বাস করতে হবে। না রাধা দিদি, দেখো আমি গরিব ঘরের মেয়ে, টাকা উপার্জন করে পরিবার চালানোর অভ্যেস আমার অনেক দিনের আছে, তাই কুড়ে ঘরে হলেও আমি আমার পরিবারকে ঠিক রেখে দিতে পারবো, তাদেরকে ঠিক খাওয়াতে পারবো, কোনো অবস্থাতেই তাদেরকে মরে যেতে দেব না। দেখো, নিজের গলা যদি আমাকে বিকিয়ে দিতেই হয় তাহলে একটা শর্তেই আমি বিকবো। আমি যখন রায়ের হয়ে গান গাইতে উঠবো ঠিক তখনই তোমাকে এগ্রিমেন্ট পেপারটা ছোট কর্তার হাতে তুলে দিতে হবে, আর সেখানে এটা লেখা থাকতে হবে যে টাকা ফেরত দেওয়ার জন্য আমাদের হাতে 1 বছর সময় আছে। আর হ্যাঁ, তাতে কিন্তু কোনো স্টিকার লাগানো থাকলে চলবে না। আর ছোট কর্তা কাগজপত্র চেক করে যদি বলে যে সবকিছু ঠিকঠাক আছে তবেই আমি রায়ের জন্য গান ধরবো, নইলে 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 কি? নইলে আমি মাইক হাতে দাঁড়িয়ে থাকবো, কিন্তু গান কোনোভাবেই ধরবো না। শ্যামা, আমার উপর রাত দেখিয়ে কোনো লাভ হবে না, কারণ তোমার সামনেই যে আর কোনো রাস্তা খোলা নেই। তার থেকে শোনো, তুমি ভাবো যে তোমার মেয়েকে কি করে সামলাবে, এই যে তুমি তোমার মেয়েকে কথা দিয়েছো যে সেই জয়ী হবে, সেটা কিভাবে সম্ভব করবে সেটা ভাবো। দেখো, রায়ের কিন্তু অলরেডি একবার নার্ভাস ব্রেকডাউন হয়ে গেছে, এবার কিন্তু তোমার মেয়ে তোমার প্রতি ভরসা বিশ্বাস সবটাই উঠে যাবে। বেশ শ্যামা, তাই হবে। রাধা দিদি, এবার তোমাকে একটু জ্ঞান দেবো, তোমাকে কিন্তু শুনতে হবে। দেখো, কৃষ্ণা কিন্তু আমার থেকে অনেক ভালো গান গায়, তাই আমি যদি ওর কাছে হেরে যাই তখন কিন্তু তুমি আমাকে কিছু বলতে পারবে না। শ্যামা চৌধুরী, আমার সঙ্গে একদম চালাকি করতে আসবি না। আমি সেই দিন কম্পিটিশনের মঞ্চে তোর গান ভালোভাবে শুনেছি। চালাকি করে বাজিমাত আমি করি না রাধা দিদি, আর তাছাড়া তুমি তো এটা শুনেছো, 18 বছর ধরে গান গাওয়ার আমার কোনো রকম কোনো অভ্যেস নেই। তবে ভেবো না,
আমি যখন গান গাই তখন আমি আমার সবটা দিয়েই গান গাই। সঙ্গীতের সঙ্গে কোনো দিনও আমি কোনো রকম ছলনা করিনি। তাই মেয়ের বিরুদ্ধে হলেও আমি গান গাইব। তোমার কি আর কিছু বলার আছে? না, দ্যাটস ইট। তাহলে ওই কথাই রইল রাধা দিদি। নিখিল চৌধুরীর হাতে এগ্রিমেন্টের কাগজ পৌঁছলে তবেই শ্যামা চৌধুরী গান ধরবে, নইলে না। কি আমি সবকিছু ঠিকঠাক বলতে পারলাম তো? পারফেক্ট শ্যামা, পারফেক্ট। কিন্তু শ্যামা, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? তুমি কি সত্যি কৃষ্ণার বিরুদ্ধে গান গাইবে? গাইব। দেখো, আমাদের মা মেয়েকে লড়িয়ে দিয়ে রাধা দিদি একদম ঠিক করে। এর শাস্তি তো ওকে পেতেই হবে। না শ্যামা, মানে শাস্তি তো রাধাকে পেতেই হবে, কিন্তু তুমি গাইলে কৃষ্ণা হেরেও যেতে পারে। কেন হেরে যাবে? দেখো ছোট কথা, তুমি ভুলে যাচ্ছ। 18 বছর হয়ে গেল আমি গান গাইনি, কিন্তু কৃষ্ণা প্রত্যেক দিন রেওয়াজ করেছে। ও এমনিতেই জিতে যাবে। সত্যি বলছো শ্যামা? হ্যাঁ। আর দেখো, সবার নিজের নিজের গান গাওয়ার একটা ঘরানা আছে। আর আমি যে ঘরানায় গান গাই, আমার এটা বিশ্বাস যে রায় কখনোই সেভাবে গান গাইবে না। আর তখনই হবে ওর হার। রাধাকে বুঝতে হবে, টুকলি করে শিল্প হয় না। একদম তাই। এবার তো রাধা দিদি বুঝবেই, প্রতিভা ছাড়া কখনো শিল্পী হওয়া যায় না। চর্চা না থাকলে অনেক বড় বড় শিল্পীর কাজও ভোতা হয়ে যায়। খ্যাতি তো আর এমনি এমনি আসে না। দিনের পর দিন মা সরস্বতীকে আমি আর অপমান হতে দেব না। অনেক দিন হয়ে গেল এই শত্রুতা। এবার এই শত্রুতার সমূলে উৎপাটন না করা অবধি কিছুতেই শান্ত হব না। একদম শ্যামা, একদম। চলো, এবার সবাই ওয়েট করছে, দেখি মুন্নির গেস্ট আসলো কিনা। চলো। কি হলো বলো তো দিদিভাই, তুমি কি ওনাকে ফোনে পাচ্ছ না? না, ফোনই তো ধরছে না। ওই পাপার সঙ্গে ঝামেলা হয়েছিল না, সেই জন্যই বোধহয় আর আসতে চাইছে না। তারপর তুমি কি ওনাকে জোর করলে নাকি? হ্যাঁ, জোর করেছিলাম। আমি বলেছিলাম আমার মন খারাপ হবে, তখন তো মনে হলো চলে আসবে। ওই দেখো কি দৌড়চ্ছে, পড়ে যাবে তো। ওই বোধহয় এলেন আমাদের স্পেশাল গেস্ট। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। অনিরুদ্ধ, আমি জানতাম তুমি আসবে। আপনি? ম্যাডাম, ইলেকট্রিক বিল। তোর বাবা ইলেকট্রিক বিল? গেটে সিকিউরিটি নেই নাকি? না, মানে দারোয়ান বললেন ভেতরে দিতে। দিন, আমাকে দিন। মুন্নি, একবার নিজের বন্ধুকে কল কর, প্রায় 2:30 বেজে গেছে। হ্যাঁ বাবা, দিদিভাই তো ফোন করছে ওনাকে। বোঝার চেষ্টা কর। তোদের দাদার ঠাম্মি এখনো খায়নি, এটা তো ঠিক দেখায় না। দিদিভাই, তুমি এদিকে একটু শোনো না। আমি বলে কি, আমি একবার চেষ্টা করে দেখবো ওনাকে, যদি উনি ফোনটা ধরেন। আমার ফোন করাতে অনিরুদ্ধ আসছেন, হ্যাঁ তুই ফোন করলে অনিরুদ্ধ চলে আসবে। তো সেটা অনিরুদ্ধর এত ভাব আগে বলিসনি তো কৃষ্ণা? না না দিদিভাই, সেরকম কিছু না।
তুমি ফুল দিতে এসছো, আমি কৃষ্ণার কাছে এটা পৌঁছে দেবো। কিন্তু তোমাকে একটা রিকোয়েস্ট করছি, আজকের পর আমার মেয়েদের সাথে দেখা করারও চেষ্টা করো না। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচড অফ আছে। আই এম সরি কৃষ্ণা, গেলে আমি আপনার জন্যই যেতাম। এখনো পর্যন্ত আমি যতবার আপনাদের বাড়ি গেছি আমি শুধু আপনার জন্যই গেছি। আজকে আবার আপনাকে দেখার একটা সুযোগ করে দিয়েছিল সৃজনী, কিন্তু সেই নিমন্ত্রণটা আমি রাখতে পারলাম না। আই এম এক্সট্রিমলি সরি। সুইচ অফ করে দিল। মুন্নি, কি হয়েছে? ভেঙে দিলে যে দিদি ভাই। দিদি ভাই, তোমার মনটা তো ভেঙে গেল। কি হলো মুন্নি, তোর বন্ধু আসবে না? না, সে আসবে না। না না, ভুল ভাবছো দিদি ভাই। ও তো রেগে যেতে আছে নাকি? তোমাকে যখন কথা দিয়েছে নিশ্চয়ই আসবে। রাস্তাঘাটের ব্যাপার, হয়তো কোথাও আটকে গেছে, অত রাগ করে না। হ্যাঁ গো, শুনছো? খালি পেট তো মনে হয় ওই জন্য রাগ হচ্ছে। চলো চলো, কিছু খাবে? চলো চলো, নালে মাথা গরম। আমি খাবো না। কেন? তোমাদের খেতে হলে খেয়ে নাও। মুন্নি, কি লাভ হলো তো বলো এত রান্না বান্না করে? যাকে ইনভাইট করেছিলাম সে তো আসবেই না। সে কথা দিয়েও কথা রাখলো না। মুন্নি, আচ্ছা মুন্নি, কি কারণের জন্য আসবে না সেটা শুনেছো? জিজ্ঞাসা করেছো তার কাছে? আমি জানি সে কি কারণের জন্য আসবে না, কিন্তু সেটা তো তোমাদেরকে বলে কোনো লাভই নেই। তুমি একবার বলেই দেখো না লাভ আছে কি নেই। ও পাপার জন্য আসবে না। কি মুশকিল? আমি আবার কি করলাম? তুমি চাওনি সে আসুক, তাই সে আসেনি। আমি চাইনি। মুন্নি, অকারণ আমাকে দোষারোপ করে কোনো লাভ নেই। আমি তো জানিও না তুই কাকে ইনভাইট করেছিস। তুই বেকার আমাকে। আচ্ছা মুন্নি, কাকে ইনভাইট করেছিস তুই? অনিরুদ্ধ। হোয়াট? আমি অনিরুদ্ধকে ইনভাইট করেছিলাম পাপা। হ্যাঁ, অনিরুদ্ধই আমার সেই বিশেষ বন্ধু যার জন্য এত উৎসাহ নিয়ে আমি রান্না বান্না করলাম। কিন্তু তাতে কি লাভ হলো? সে তো আসলোই না। সে আসলো না শুধুমাত্র তোমার জন্য পাপা। ও খুব ভালো করেই জানে তুমি ওকে পছন্দ করো না। মুন্নি, তুই অনিরুদ্ধকে ডাকছিস? তুই তো আমাকে আগে বলিসনি তুই অনিরুদ্ধকে ইনভাইট করছিস। ছোটবেলা থেকে তো আমার সবকিছুর খেয়াল তুমি রাখতে পাপা।
আমার কখন কি দরকার হবে সেটা সবার আগে আমাকে তুমি এনে দিতে। আর এখন তো তোমার কাছে সব আছে, কাম্মা ফিরে এসেছে, তোমার কাছে তোমার মেয়ে আছে, এখন আমি কে? আমার ভালো মন্দর খেয়াল তুমি রাখবে কেন? মুন্নি এরকম করে কেন বলছো? তোমার পাপা তোমারই আছে। না, নেই। কি হচ্ছে কি দিদি ভাই, কি সব বলছো? দিদি ভাই, তুমি এভাবে কেন মন খারাপ করছো? চুপ। এই বাড়িতে আমার কি পজিশন সেটা আমি বেশ ভালো করে জানি, তুই আমাকে বোঝাতে আসবি না। আচ্ছা মেজগিন্নি, তোমার গেস্ট ওই অনিরুদ্ধ তো, মানে ওই রাধারানীর ভাসুরের ছেলেটা, তো এই কথা তো তুমি একবার আমাদের আগে বলবে। জানোই তো ওদের সম্পর্কে আমাদের কিছু অসুবিধে আছে, আগে থেকে জানা থাকলে কি করতে দাদা? তুমি আমাকে ইনভাইট করতে বারণ করতে, তাই তো? এর থেকে বেশি তো তুমি কিছু করতে পারতে না। মানে অনিরুদ্ধকে তো তোমরা কনসিডার করতে পারতে না আমার জন্য। কে ওর কাকিমা, তাদের সাথে তোমাদের কবে কি ঝামেলা হয়েছে তার জন্য আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হচ্ছে, আমাদের সাফার করতে হচ্ছে দাদা।